শুনছো, আজ বাজার থেকে ফেরার সময় মেয়েটার জন্য একটা জামা কিনে এনো। এমন বায়না ধরেছে। জামা? সে তো অনেক টাকার ধাক্কা। এদিকে বাজার করব কি করে তাই তো বুঝতে পারছি না। কি হলো তোমার? অমন মুখ গোমরা করে বসে রইলে যে? কি করব বলো, বছরের শুরুতে চাষ করব বলে মোড়ল মশাইয়ের থেকে বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এবার বৃষ্টিতে সব ফসলই প্রায় নষ্ট হয়ে গেছে। যা টাকা পাবো তাতে সংসার চালানোই কষ্ট, তার উপর মোড়ল মশাইকে যে কোথা থেকে টাকা দেব। অত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। মায়া আর মানিক যখন কথা বলছিল তখনই তাদের মেয়ে সাদিয়া সেখানে এসে বলল, বাবা, ও বাবা, আমাকে একটা জামা কিনে দাও না বাবা। এই দেখো, আমার এই জামাটা কেমন ছিঁড়ে গেছে। হ্যাঁ রে মা, দেব। আমার কাছে টাকা হোক, একটা কেন দুটো জামা কিনে দেব। সত্যি বাবা? হ্যাঁ মা, দেব। এবার আমি মাঠের দিকে যাই, দেখি আজ কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলেই মানিক মাঠের দিকে রওনা হলো। হয়তো হয়তো মানিক এসেছে। কি গো মানিক মিয়া, তোমার ভাবসাব তো সুবিধার মনে হচ্ছে না। আমার টাকাগুলো কি দেবে না নাকি? এ কি মোড়ল মশাই, আপনি এখানে? কি করব বলো, তুমি তো আর আমার বাড়িতে গেলে না টাকা দিতে, তাই আমি চলে এলাম তোমার জমিতে। এখন বেশি কথা না বলে আমার টাকাগুলো কড়ায় গন্ডায় বুঝিয়ে দাও দেখি। এ আপনি কি বলছেন মোড়ল মশাই? অতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবে মানে? ওসবের আমি কি জানি? যখন দরকার ছিল তখন তো এসব ভাবনি। অতগুলো টাকা এনেই তো নিজের জমিতে ঢেলেছ, আর এখন শোধ করার সময় নাকে কান্না কাচ্ছ। কিন্তু মোড়ল মশাই, এত তাড়াতাড়ি অতগুলো টাকা আমি কোথায় পাবো? আমাকে আর একটা মাস সময় দিন মোড়ল মশাই। মানিকের কথায় মোড়ল রেগে গিয়ে বলল, আর কতদিন সময় বাড়াবে বলো দেখি মানিক মিয়া? না না, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। হয় আমাকে টাকা দাও, নইলে এই জমি আমি নিয়ে নেব। না না, এ আপনি কি বলছেন মোড়ল মশাই? নিজের বলতে এই জমিটুকুই তো আমার শেষ ভরসা। সেটাও যদি আপনি নিয়ে নেন তাহলে আমি কি করে চলবো? বেশ তো, তাহলে আমার টাকা আমায় ফেরত দাও। দেখতেই তো পাচ্ছেন মোড়ল মশাই, এবার বৃষ্টিতে আমার প্রায় সব ফসল পচে নষ্ট হয়ে গেছে। বাকি যা আছে তা বেচে যা টাকা পাবো তাতে তো আপনার টাকা শোধ হবে না। আপনি আমায় আর একটা মাস সময় দিন। কথাটা বলেই মানিক কাঁদতে কাঁদতে মোড়লের পা জড়িয়ে ধরলো। তখনই মোড়ল বাঁকা হাসি দিয়ে বলল, আহা আহা, কি করছো? দিলে তো মনটা নরম করে। তোমাদের জন্য আমার ভারী মায়া হয়। বেশ, দিলাম তোমায় একটা মাস সময়, তবে বিনিময়ে তোমার আমাকে একটা জিনিস দিতে হবে। কি জিনিস মোড়ল মশাই? আপনি বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। শুধু আমায় একটা মাস সময় দিন। বেশ, তাহলে এর বিনিময়ে তোমার বাড়ির দলিলটা আমাকে দাও। মোড়লের কথায় মানিক চিন্তায় পড়ে গেল আর বলল, বাড়ির দলিল? হ্যাঁ বাবু, দিতে পারলে বলো, না হলে আমাকে আমার টাকা ফিরিয়ে দাও। অত সময় টময় দিতে পারবো না। বেশ মোড়ল মশাই, আমি আপনাকে বাড়ির দলিল দেব, শুধু আমায় আর একটা মাস সময় দিন। আচ্ছা ঠিক আছে, এতই যখন জোর করছো, দিলাম আর একটা মাস সময়। তবে হ্যাঁ, যদি সময় মতো টাকা না দাও তাহলে কিন্তু এই জমি আর তোমার বাড়ি সব কিছু দখলে নেব। কথাটা বলেই মোড়ল সেখান থেকে চলে গেল। আর মানিকও মন খারাপ করে সেখানেই বসে রইল। মা, ও মা, বাবা তো এখনো বাড়িতে ফিরলো না।
বাবা কি আমার নতুন জামা নিয়ে আসবে না মা? জ্বালাস না তো, সকাল থেকে সেই একই কথা। আমি মরছি আমার জ্বালায়, না জানি লোকটা কোথায় আছে, আর ও আছে ওর জামা নিয়ে। ওই তো বাবা চলে এসেছে, ওই দেখো মা, বাবা চলে এসেছে। বাবা, ও বাবা, আমার নতুন জামা এনেছো বাবা? না রে মা, আনতে পারিনি। আমি জানতাম তুমি আজও আমার জামা আনবে না, দূর, ভালো লাগে না। কথাটা বলেই সাদিয়া মন খারাপ করে ঘরে চলে গেল। তখন মায়া সেখানে এসে মানিককে বলল, হ্যাঁ গো, ওখানে বসে পড়লে যে, কি হয়েছে তোমার? কি আর হবে গিন্নি, এবার না হয় জমিটার সাথে সাথে বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে। কি সব আবোল তাবোল বকছো, ঠিক করে বলো তো কি হয়েছে। এরপর মানিক মায়াকে এক এক করে সব ঘটনা খুলে বলতেই মায়া কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, কি বলছো তুমি, এবার কি হবে? জানি না গিন্নি, জানি না কি হবে। তোমাকে আর মেয়েকে নিয়ে শেষে বোধহয় আমায় পথে বসতে হবে। কথাটা বলেই মানিক ঝরঝর করে কেঁদে ফেলল। এই দেখে মায়া তাকে সান্ত্বনা দিয়ে বলল, ওগো, তুমি কেঁদো না, বিধাতা তো আছেন, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন, ওভাবে কেঁদো না। না কেঁদে কি আর উপায় আছে গিন্নি? একটা দুটো টাকা না, অতগুলো টাকা এক মাসে আমি কোথায় পাবো? হায় বিধাতা, এ তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? কেঁদো না, এভাবে কেঁদো না, এমন করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ গো, কালকে তো হাটের দিন, আমাকে একটা হাঁসের বাচ্চা কিনে এনে দেবে? পাশের বাড়ির লায়লা ভাবি হাঁস পুষে কত টাকা আয় করে, দেবে আমাকে একটা হাঁসের বাচ্চা এনে? হাঁসের বাচ্চা? সেও তো অনেক দাম। এই অভাবের সময় অতগুলো টাকা খরচ করা কি ঠিক হবে? হবে গো, হবে। একবার যদি হাঁসটা ডিম পাড়া শুরু করে, তাহলে দেখবে ডিম বেচে আর ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে কত টাকা আয় করা যায়। সত্যি গিন্নি, এই দুঃখের দিনেও তুমি আমায় হাসালে। কোথায় এখন পাহাড় সমান টাকার দরকার, আর তুমি বলছো হাঁসের ব্যবসা করার কথা? ওভাবে বলো না গো, কে বলতে পারে কার কপাল কিসে খুলবে। অত শত আমি জানি না, কালকে আমায় একটা হাঁস তোমাকে এনে দিতেই হবে। বেশ, দেব, এবার ঘরে চলো। এই বলে মানিক আর মায়া ঘরে চলে গেল। পরদিন সকাল হতেই মায়া মানিককে বলল, কে গো, এখনো বসে আছো কেন? তোমাকে না কাল বলেছিলাম আজ সকাল সকাল একবার হাটে যেতে। ও তাই তো, একদম ভুলে গেছি। ভুলে গেলে চলবে না, এক্ষুনি যাও, আর যা বলেছি তাই করো। সত্যি বাবা, তোমাদের যন্ত্রণা আর ভালো লাগে না, যাচ্ছি। কথাটা বলেই মানিক হাটের দিকে রওনা হলো। এই যে ভাই, তোমার হাঁস কত করে? হাঁস নেবেন ভাই? জোড়া মাত্র 150 টাকা। হাঁসের দাম শুনে মানিক পকেটে হাতড়ে 50 টাকার একটা নোট বের করে বলল, 150 টাকা? কিন্তু আমার কাছে তো মোটে 50 টাকা আছে। বলছি ভাই, একটা হাঁস 50 টাকায় দেওয়া যায় না? কি সব যাতা বলছেন ভাই, ওই টাকায় হাঁস পাওয়া যাবে না। তাছাড়া আমি জোড়া হাঁস ছাড়া বেচি না। সরুন দেখি, আমাকে হাঁস বেচতে দিন, কোত্থেকে যে সব আসে। হাঁস বিক্রেতার কথায় মানিক কিছুটা কষ্ট পেয়ে সেখান থেকে সরে আসে। তখনই হাটের পাশে বসে থাকা এক বুড়িমা মানিককে ডেকে বলে, এই যে বাবা, হাঁস নেবে? আমার কাছেও
একটা হাঁস আছে বাবা, নিতে চাইলে নিতে পারো। তাই নাকি বুড়িমা? কই দেখি আপনার হাঁস। মানিকের কথায় বুড়িমা একটা রাজহাঁস সামনে এনে বলল, এই যে বাবা, এটাই আমার হাঁস। এ কি, এই হাঁস তো দেখছি খোড়া। না না বাবা, এই হাঁস বাড়িতে নিয়ে গেলে উল্টো আমায় ঝাড়ি খেতে হবে। এমন করে বলো না বাবা, বড় বিপদে পড়ে নিজের এত প্রিয় হাঁসটা এই হাটে বেচতে এসেছি। নাও না বাবা, কে বলতে পারে এই খোড়া হাসি হয়তো তোমাকে বাঁচাবে। বুড়িমাকে দেখে মানিকের অনেক মায়া হলো, তাই সে বলল, সে না হয় বুঝলাম, তবে আমার কাছে তো মোটে 50 টাকা আছে, তাই দিয়ে এত বড় রাজহাঁস আপনি কি আমায় দেবেন বুড়িমা? তাতে কি বাবা, হাঁসটা বেচতে পারলে আমার যেমন উপকার হবে তোমারও তো তাই হবে। দাও, তুমি ওই 50 টাকায় আমাকে দাও। এই নিন বুড়িমা। বিধাতা তোমার মঙ্গল করুক বাবা। আর হ্যাঁ বাবা, ওরা বলে আমার এত প্রিয় রাজহাঁসটাকে তোমরা অবহেলা করো না, কিন্তু এটাকে যত্ন করো। দেখো, এটাকে যত্ন করলে ওই তোমাকে রত্ন দেবে। এবার আসি বাবা। কথাটা বলে বুড়িমা সেখান থেকে চলে গেল, আর মানিকও বাড়িতে ফিরে গেল। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, তোমার জন্য কত বড় রাজহাঁস নিয়ে এসেছি। মানিকের ডাকে মায়া বাইরে এসে বলল, কই গো, কই, দেখি দেখি। এই দেখো। মানিকের হাতে রাজহাঁসটা দেখে মায়া ভ্রু কুঁচকে বলল, এ বাবা, এ তো খোড়া হাঁস। সত্যি বাবা, তোমাকে নিয়ে আর পারি না। বুঝেছি, লোকে আবার তোমায় ঠকিয়েছে। না গো, খোড়া হলে কি হবে, হাঁসটা কিনে আমার লাভই হয়েছে। লাভ না, ছাই হয়েছে। কি জানি কি রোগ আছে। না গো, এত বড় হাঁসটা এক বুড়িমা আমায় মাত্র 50 টাকায় দিয়েছে। মানিকের কথায় মায়া অবাক হয়ে বলল, বলো কি গো, এত বড় হাঁস মোটে 50 টাকা? তার বলছি কি, তবে হ্যাঁ গিন্নি, হাঁসটাকে অবহেলা করো না। যেই পরিবার থেকে নিয়েছি সে হাঁসটাকে খুব ভালোবাসতো। মানিক আর মায়া যখন কথা বলছিল, তখন সাদিয়া সেখানে এসে খুশি হয়ে নাচতে নাচতে বলল, কি সুন্দর রাজহাঁস, কি সুন্দর রাজহাঁস, ওটা আমায় দাও বাবা। না রে মা, এক্ষুনি তুই এটা নিস না, কে জানে যদি ঠোকর টোকর বসিয়ে দেয়। মানিক এ কথা বলা মাত্রই রাজহাঁসটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সাদিয়ার কোলে গিয়ে বসলো। দেখো বাবা, ও কেমন আমার কোলে এসে বসলো। কি সুন্দর রাজহাঁস, তাই না মা? এবার থেকে আমি ওর যত্ন করব। বেশ মা, বেশ, তাই করিস। এবার ওকে নিয়ে ঘরে যা দেখি। মায়ার কথায় সাদিয়া হাঁসটা নিয়ে ঘরে চলে গেল। পরদিন সকাল হতেই মানিক মন খারাপ করে বারান্দায় বসে থাকলো। কি গো, সকাল সকাল অমন মুখ গোমড়া করে বসে আছো কেন? কি করব বলো, দেখতে দেখতে দুটো দিন কেটে গেল, কোনো রাস্তায় তো পেলাম না। ওদিকে আজই মোড়ল মশাই বাড়ির দলিল চেয়েছে। মন খারাপ করো না, একটা না একটা উপায় নিশ্চয়ই হবে। আর রাজহাঁসটা সকাল সকাল আমার ডাকছে কেন? চলো তো গিয়ে দেখি। এ কথা বলেই মায়া আর মানিক পাশের ঘরে যেতেই দেখলো রাজহাঁসের সামনে বড় একটা সোনালী ডিম পড়ে আছে, আর তার ভেতর থেকে এক উজ্জ্বল সোনালী আভা বেরিয়ে আসছে। একে গো,
এ আমি কি দেখছি? এমন সোনালী রঙের ডিম আমি তো কখনো দেখিনি। আরে তাই তো, এটা তো দেখে মনে হচ্ছে সোনার ডিম। বলছো কি গো? তাহলে কি এতদিনে বিধাতা আমাদের উপর মুখ তুলে চাইলেন? ওগো, কিছু বলছো না যে? হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে সবই বিধাতার খেলা। এবার বুঝতে পারছি ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ নন। তাই তো বলেছিলেন এই খোরা হাঁসের যত্ন নিলে ওই আমাদের যত্ন নেবে। ধন্যবাদ বিধাতা, তোমাকেও ধন্যবাদ বুড়িমা। হ্যাঁ গো, এই ডিম বেচে তুমি মোড়ল মশাইয়ের সব ঋণ শোধ করে দাও আর নতুন করে একটা ব্যবসা শুরু করো। মায়া আর মানিক যখন কথা বলছিল তখনই সাদিয়া সেখানে এসে বলল, হ্যাঁ বাবা, নতুন ব্যবসা করে আমার নতুন জামা কিনে দিও, দেবে তো বাবা? দেব মা, অবশ্যই দেব। তোকে ছাড়া কাকে দেব বল, আমার লক্ষ্মী মা। এই বলে মানিক তার মেয়ে সাদিয়াকে জড়িয়ে ধরলো। আর এভাবেই রাজহাঁসের সোনার ডিম বিক্রি করে মানিকের সব অভাব দূর হয়ে গেল আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।